নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা কিশোর ভৌতিক সমগ্র গ্রন্থ থেকে বানরের পা। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা কিশোর ভৌতিক সমগ্র থেকে নেওয়া বানরের পা। অবনীবাবু বলেছিলেন আগ্রা থেকে আমি ফতেপুর সিকরিতে বেড়াতে গিয়েছি। সেই সময় এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছু নয়, বাঁদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাঁদরের পা? সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায় মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেই রকম কোনো উপায়ে এই বাঁদরের পা খানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন, বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেশবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউড়ে উঠে বললেন, মা গো, ওটাকে আপনি আপনার পকেটে পুরে ফেলুন। আমার ঘেন্না লাগে এসব। সুরেনবাবু শুধালেন, এর গুণ কি? অবনীবাবু বললেন, এর মহিমায় 3 জন লোকের 3টি করে মনোবাঞ্ছন পূর্ণ হতে পারে। বলেন কি, এও কি সম্ভব? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম 2টি ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল। তার যে সে ইচ্ছা পূরণ হয়েছে। কি ভয়ানক! আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? অবনীবাবু একটু দুঃখে নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি করেছি, কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্যি হয়, তাহলে তো বলতে হবে যে এ শক্তি এখনো ফুরোয়নি। এখনো আর একজন লোক এর কাছে 3টি ইচ্ছা প্রকাশ করতে পারে। তা পারে। তাহলে ওটা আমাকে দিন না কেন? অবনীবাবু আটকে উঠে বললেন, বলেন কি সুরেনবাবু, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আমি এসব গাঁজাখড়ি কথা বিশ্বাসই করি না। তবে দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্যি আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ, আপনার কথাই থাকুক, কিন্তু যদি হিতে বিপরীত হয়, তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না। এই নিন। সুরমা বললেন, হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা কি খারাপ হয়ে গেছে? সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না। প্রথমে কি ইচ্ছা প্রকার করি বলো তো? সুরমা বললেন, আমাদের তো কোনোই অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটি ইচ্ছা আছে বটে। আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতিনিক ঘর তৈরি করলে ভালো হয়। এজন্য 1,000 টাকার দরকার।
সুরেনবাবু হো হো করে হেসে বললেন, 1,000-5,000 টাকা দরকার? তা আবার ভাবনা কি, এখনই তোমাকে দিচ্ছি। বলেই তিনি আদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন, আমার 1,000-5,000 টাকার দরকার, বুঝেছ? 5,000 টাকা। তারপরই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানা টেবিলের উপরে ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, ও কি, অমন করে উঠলে কেন? সুরেনবাবু সভয়ে বললেন, আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের উপরে নড়ে উঠল। সুরমা বললেন, ও তোমার মনের ভুল। চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি না করে খাবো, চলো। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্নে দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু আমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলেছিলেন। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলেছিলেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে এসেছিল। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্তুষ্ট সুরে বললেন, দেখো দেখো, বাগানের একটা বটগাছের ঘন পাতার ভিতর থেকে একটা বাঁদর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, ও, ওর পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাঁদর আছে না, তুমি তো জানো। একটা কোনো গতিতে পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন, এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্ট্রি চিঠি এসছে। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গেছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক বাঘের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্যে আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে উঠে বললেন, 5,000 টাকা? 5,000 টাকা? বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। 1 মাস কেটে গেল। একদিন রাত্রে সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতো হয়ে বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো, সেই বাঁদরের পাটা কোথায় আছে? বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গেছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেখানেই সেটা পড়ে আছে। তিনি স্ত্রীকে বললেন, ওই যে। কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন? সুরমা বললেন, ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন, না না,
আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই, ওসব বাজে আজগুবি ব্যাপার। সুরমা বললেন, না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। সুরেনবাবু বললেন, কি তুমি আবল তাবল বলছো? কোথায় আমাদের জমিও? বেঁচে থাকলে সে আপনিই আসতো। সুরমা মাথা নেড়ে বললেন, না না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে। সুরেনবাবু বললেন, শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছাটা ফেলেছে দৈব গতিতে, বাদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই, অসম্ভব কখনো সম্ভব হয় না। সুরমা কাঁদতে কাঁদতে বলল, তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু নাচার হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না, তখন কি আর করি। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা পেঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গো গো করে উঠল। একটি টিকটিকি দেওয়ালের উপরে টিকটিক করে ডাকলে, তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই। আমি এখন শুতে যাই, তুমিও এসো। সুরেনবাবু 2 পা অগ্রসর করলে, সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাওয়ার শব্দ হল। সুরমা ধরপড় করে উঠে দাঁড়ালেন, ব্যগ্র স্বরে বললেন, ও দরজা কি খুলল? সুরেশবাবু বিপন্ন মুখে বললেন, ও কেউ না, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। সুরমা বললেন, না না গো, না, আমার অমিয় আসছে, আমার অমিয় আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছ না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে, হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, মুন্ডহীন রক্তদেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন, আমার ছেলে অমিয়কে আর আমি দেখতে চাই না। সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শ্রান্তভাবে চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন, হ্যাঁ, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা। আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কিশোর ভৌতিক সমগ্র থেকে বানরের পা। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর আপনাদের কীরকম গল্পের পছন্দ আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা সেই রকমই গল্প আপনাদেরকে দিয়ে থাকব। আর যদি কোনো গল্প
আপনাদের কাছে লেখা থাকে বা কোনো লেখকের গল্প আপনাদের শোনার ইচ্ছা আছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের গল্প যদি লেখা থাকে সে গল্প আমরা শ্যাম অডিও বুকে আপনাদের নাম সহ আপলোড করব। আর যদি কোনো বড় লেখকের গল্প আপনারা আমাদেরকে বলেন করার জন্য, আমরাও সেই লেখকের গল্প আপনাদের শোনাবার জন্য তৈরি করব। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।